ও নমস্কার। অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে। রামকৃষ্ণ মঠের আদি কথা। আমাদের আলোচ্য বিষয় বিবেক অগ্নির আলো উত্তাপে মঠবাসীগণ। বেলুর গ্রামে নিজস্ব জমিতে ও বাড়িতে মঠ স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছিল 2রা জানুয়ারি 1899 সালে। ইতপূর্বে ডাক্তারদের পরামর্শে স্বামীজি বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিলেন 19 ডিসেম্বর 1898। সেখানে তার স্বাস্থ্যের অত্যধিক অবনতি হয়। টেলিগ্রাম পেয়ে স্বামী শারদানন্দজি ও স্বামী সদানন্দজি সেখানে উপস্থিত হন। স্বামীজি কিছুটা সুস্থ বোধ করলে স্বামী শারদানন্দজিকে সঙ্গে নিয়ে কলকাতায় বলরাম ভবনে চলে আসেন 22 জানুয়ারি 1899 সালে। শ্রীমতী ম্যাকলাউডকে 2রা ফেব্রুয়ারি 1899 তারিখের একটি চিঠিতে স্বামীজি লেখেন, বৈদ্যনাথে বায়ু পরিবর্তনে কোনো ফল হয়নি। সেখানে 8 দিন 8 রাত্রি শ্বাসকষ্টে প্রাণ যায়। মৃতকল্প অবস্থায় আমাকে কলকাতায় ফিরিয়ে আনা হয়। এখানে এসে বেঁচে উঠবার লড়াই শুরু করেছি। ডক্টর সরকার এখন আমার চিকিৎসা করছেন। এই চিকিৎসায় স্বামীজি দ্রুত আরোগ্য লাভ করেন এবং বেলুর মঠে উপস্থিত হন 3রা ফেব্রুয়ারি। নিজস্ব জমিতে মঠ স্থানান্তরের পর এটাই ছিল মঠে স্বামীজির প্রথম পদার্পণ, যা আমরা মঠের ডায়েরি থেকে সেই রকমই পেয়ে থাকি। কলকাতায় থাকতেই স্বামীজি সারা ভারতে আবার একটা আলোড়ন জাগাবার জন্য কাজে নেমে পড়েছিলেন। সেই অনুযায়ী তিনি স্বামী বিরজানন্দজি ও স্বামী প্রকাশানন্দজিকে প্রচার কার্যের জন্য পূর্ববঙ্গ, বর্তমানের বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রকাশানন্দজি রাজি হন, কিন্তু বিরজানন্দজি খুবই দ্বিধাবোধ করেন। অনেক বুঝিয়ে স্বামীজি তাঁকেও রাজি করান। তাদের মাথায় হাত রেখে স্বামীজি বলেন, বিশ্বাস কর, আর ঠাকুরের শক্তি তোদের ভিতর সংক্রামিত হয়েছে। জানবি, সংঘই ঠাকুরের সমষ্টি শরীর। সংঘকে যথাযথ শ্রদ্ধা দিবি, সংঘের আদেশ পালন করবি। এ বিষয়ে অতীতের স্মৃতি সাক্ষ্য দেয়। স্বামীজির আশীর্বাদ নিয়ে তারা দুজনে 4 ফেব্রুয়ারি মঠ থেকে যাত্রা করেন। এই সময় স্বামীজির পাশ্চাত্যের সন্ন্যাসিনী শিষ্যা অভয়ানন্দজি উপস্থিত হয়েছিলেন। তিনি ভারতবর্ষের কয়েকটি শহরে, বিশেষত কলকাতায় ও ঢাকায় বেদান্ত প্রচার করতে থাকেন। এদিকে স্বামীজির নির্দেশে গুরুভ্রাতা স্বামী তুরীয়ানন্দজি ও স্বামী শারদানন্দজি 7 ফেব্রুয়ারি রাজস্থান ও গুজরাটের বিভিন্ন শহরে বেদান্ত প্রচারের জন্য যাত্রা করেন। এর আগে স্বামী শারদানন্দজি ও নিবেদিতা কলকাতা ও তার চার আশপাশের কয়েকটি স্থানে বক্তৃতাও করেন। স্বামী শারদানন্দজি বলরাম ভবনে মিশন অ্যাসোসিয়েশনের সভায় প্রায় প্রত্যেক রবিবার এবং কলকাতার বিভিন্ন স্থানে এবং ঢাকা ও ময়মনসিংহে বক্তৃতা দিয়ে যুব সমাজকে মাতিয়ে তুলেছিলেন। অন্যান্য কয়েকজন কিছু মন্ত্র দীক্ষা দিয়েও দিচ্ছিলেন।
কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি করেন স্বামীজির শিষ্য স্বামী নিত্যানন্দ। তিনি পূর্ববঙ্গে গিয়ে 50-60 জনকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। স্বামী প্রেমানন্দজির 6 মার্চ 1898 চিঠি এ বিষয়ে সাক্ষ্য দেয়। বাংলা ভাষাভাষীদের মধ্যে প্রচার কার্য সুগম হয়ে উঠেছিল। বাংলা ভাষায় পাক্ষিক উদ্বোধন প্রকাশিত হওয়ার ফলেই। স্বামীজির নির্দেশ ছিল, ঠাকুরের ভাব তো সবাইকে দিতে হবেই, অধিকন্তু বাংলা ভাষায় নতুন ওজস্বিতা আনতে হবে। আলমোড়া জেলায় মায়াবতী গ্রামে অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠিত হয় 19 মার্চ 1899 সালে। উদ্দেশ্য ছিল দ্বৈত ভাবের দুর্বলতা থেকে মুক্ত করে অদ্বৈত ভাবের প্রচার। সেখান থেকে একটা মাসিক ইংরেজি পত্রিকা প্রবুদ্ধ ভারত প্রকাশিত হতে থাকে। ইতঃপূর্বে স্বামীজির প্রেরণায় মাদ্রাজের তরুণ ভক্তবৃন্দ ইংরেজিতে ব্রহ্মবাদী নামে একটি সাময়িক পত্রিকা বের করেছিলেন। এ ধরনের বিভিন্ন উপায়ে নতুন যুগোপযোগী ভাবধারা প্রচার সার্থক করে তোলার জন্য স্বামীজি গুরুত্ব দিয়েছিলেন ভাব সংশুদ্ধির ওপর। সেই উদ্দেশ্য সাধনের জন্যই মঠে সাধু ব্রহ্মচারীদের সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য স্বামীজি তার অধিকাংশ সময় ব্যয় করতে থাকেন। মাদ্রাজে একটি সমিতি গড়ে তুলে একটি অসাম্প্রদায়িক নাম দেওয়ার জন্য স্বামীজি এই প্রবুদ্ধ ভারত নামটা প্রস্তাব করেছিলেন। কারণ এই নাম হিন্দুদের মনে কোনো আঘাত না দিয়ে বৌদ্ধদেরও আকৃষ্ট করবে। প্রবুদ্ধ ভারত শব্দটির ধ্বনিতেই বুদ্ধ বুদ্ধের অর্থাৎ গৌতম বুদ্ধের সাথে ভারত জুড়লে হিন্দু ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের সম্মিলন বোঝাতে পারবে। এ বিষয়ে 31/8/1894 তারিখে স্বামীজি যে আলাসিঙ্গাকে চিঠি লিখেছিলেন তাই সাক্ষ্য দেয়। স্বামীজির কাছে বেলুড় মঠ শ্রীরামকৃষ্ণের ধর্মক্ষেত্র। শ্রীরামকৃষ্ণ ভাবধারা প্রচারের প্রাণ কেন্দ্র। আর শ্রীরামকৃষ্ণ হচ্ছেন পূর্ব শ্রীযুগ ধর্ম প্রবর্তক দিগের পুনঃ সংস্কৃত প্রকাশ। শ্রীরামকৃষ্ণ হতাশাচ্ছন্ন মানব সমাজের কাছে জ্যোতিস্তম্ভ স্বরূপ। বেলুড় মঠ স্বামীজির অতি প্রিয় স্থান, কিন্তু বেলুড় মঠে স্বামীজির স্থূলদেহ অবস্থান সর্বসাকুল্যে 178 দিনের বেশি নয়। আমাদের আলোচ্য সময়ের মধ্যে স্বামীজি দ্বিতীয়বার আমেরিকা ও ইউরোপও গিয়েছিলেন। ভারতবর্ষে ফিরে তিনি মায়াবতীতে 2 সপ্তাহ কাটিয়েছিলেন। গর্ভধারিণী জননীকে নিয়ে পূর্ববঙ্গ ও আসামে গিয়েছিলেন। তাছাড়াও জাপানি শিল্পী ওকাকুরাকে সঙ্গে নিয়ে বৌদ্ধ গায়াতে গিয়েছিলেন এবং সেখান থেকে কাশিদামে হয়ে কিছুদিন বাস করেছিলেন। চিকিৎসার জন্য তাকে কখনো কখনো কলকাতায় যেতে ও 2-4 দিনের জন্য থাকতে হয়েছিল। অন্যথায় তিনি বেলুড় মঠ ছেড়ে কোথাও যেতে চাইতেন না। বেলুড় মঠে স্বামীজির উপস্থিতি কাউকে বলে দিতে হতো না। তার ব্যক্তিত্বের দিব্য উজ্জ্বল বিচ্ছুরণ ও অফুরন্ত ভালোবাসা মঠবাসীগণকে সদাই মাতিয়ে রাখত। এক দিব্য ভাবে উদ্বুদ্ধ মঠবাসীগণ জপ ধ্যান পঠন পাঠন সেবামূলক কাজে ব্যাপৃত থাকতেন। তাদের ভাবময় জমাট বাঁধা গোষ্ঠী জীবন মঠের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছিল। ভারতবর্ষের আত্মা অভিব্যক্তি
স্বামীজির সাথে পরিচিত হওয়ার জন্য বেলুড় মঠে লোকের ভিড় লেগেই থাকত। তাকে দেখবার জন্য তখনকার দুর্গম পথ ঘাট অতিক্রম করে মঠে এসেছিলেন বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, সখারাম গণেশ দেউস্কর, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, সাধু নাগ মহাশয়, পূর্ণচন্দ্র ঘোষ, মিসেস ওলি বুল, মিস ম্যাকলাউড, ফরাসি পণ্ডিত জুল বোয়া, জাপানি শিল্পী ওকাকুরা, বৌদ্ধ নেতা অনাগরিক ধর্মপাল প্রমুখ। অপরদিকে বেলুড় মঠে অবস্থানকালে স্বামীজিকে দেখা যেত তিনি বিভিন্ন ধরনের কাজকর্ম নিয়ে সদাই ব্যস্ত থাকতেন। কাজকর্মের মধ্যে মুখ্য ছিল তার গুরুদেবের আরুদ্ধ কার্যের সম্পাদন। তিনি একটি চিঠিতে লিখেছিলেন, I have many other thoughts to think, but they have all to go to the background before the all-absorbing mission, my master's work. স্বামীজির 22 মার্চ 1900 তারিখের লেখা 1900 খ্রিস্টাব্দে লেখা চিঠির একাংশ বিষয় স্বাক্ষর। প্রভু শ্রী রামকৃষ্ণের মিশন সম্পাদনের জন্যই তিনি প্রাণপাত পরিশ্রম করে চলেছিলেন। যদিও তিনি আন্তরিকভাবে বিশ্বাস করতেন যে রামকৃষ্ণের আবির্ভাবের ফলে আমরা কিছু করি বা না করি, তথাপি মহাযুগান্তর অবশ্যম্ভাবী। এ ধরনের বিবেক ও বৈরাগ্য সমন্বিত বিশ্বাসের দীপ্তিতে স্বামীজির নেতৃত্বে বেলুড় মঠে সৃষ্টি করেছিল এক অভূতপূর্ব প্রেরণাময় পরিমণ্ডল। আজ এ পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।